খুব কষ্ট, আমরা পুকুরের পানি খাই। একটু পানির ব্যবস্থা করলে জনগণ খাই একটু বাঁচতে পারতাম। সুপেয় পানি পেতে মাইলের পর মাইল পাড়ি, 3 দশকে শত কোটি টাকা খরচের সংকট কাটেনি খুলনা উপকূলে। বৃষ্টির পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়ার পরামর্শ। উদ্বোধন হয়েছে 1.5 বছর আগে, এখনও চালু হয়নি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন। অরক্ষিত থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ, পুরাতন ভবনের শয্যা সংকট। এবং জমে উঠেছে ঈদ বাজার। যশোর ও ঝিনাইদহের মার্কেটগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতার ভিড়। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, বাড়ানো হয়েছে নিরাপত্তা। আমন্ত্রণ সময় সংবাদে নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। বিভাগীয় সময়ের শুরুতেই যাচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিংয়ে। ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ব্রিফ করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি যাচ্ছে সেখানে। আগে নিউ দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আপনারা জানেন যে এটা কিছু অসুবিধা তৈরি হচ্ছে, তো সেই জন্য অস্ট্রেলিয়ার তরফ থেকে কালকে এসে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসাডার জানিয়ে গিয়েছিলেন, আজকে অস্ট্রেলিয়ার হোম মিনিস্টার, আজকে আমাদের হোম অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে ফোন দিয়েছিলেন। এবং এটা আপনারা জানেন যে গত 31শে অক্টোবর টনি বার্গ বাংলাদেশে এসেছিলেন, তখন তার সাথে চিফ অ্যাডভাইজারের কথা হয়েছিল। চিফ অ্যাডভাইজার এই অনুরোধটা করেছিলেন যে যাতে বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের ন্যাশনালরা যাতে ঢাকার থেকেই ভিসা প্রসেসিং করতে পারে। তো আমরা তাকে এই প্রসেসটা এখন থেকে ঢাকা থেকে শুরু হবে। এই ছিল আজকে মোটামুটি ক্যাবিনেটের মূল ডিসিশনগুলো। আপনারা প্রশ্ন করতে পারেন। না, এটা নারী ও শিশু নির্যাতনের কেসের মধ্যেই থাকবে, বাট আলাদা একটা সেকশনে হবে। না না, এটা আলাদা অপরাধ না, একই অপরাধ, কিন্তু সেই মানে একই আইনের আওতায়। তো এখন আগে যেরকম ABCD এরকম ছিল, সেটাকে এরকম ভাবে আলাদাভাবে হচ্ছে। এটা ড্রাফটটা এই বিষয়ে আরো আপনাদেরকে বিস্তারিত বলবেন আমাদের ল অ্যাডভাইজার, আপনার তার কাছ থেকে শুনে নেবেন। একদিনের ছুটি, এটা এবছর তো নির্বাহী আদেশও হলো, আমরা আশা করছি এটা চলমান থাকবে। সেই বিষয়ে আরো বিস্তারিত আমাদের ল অ্যাডভাইজার আপনাদেরকে এটা নিয়ে বলবেন। ঈদের ছুটি তো আমরা তো বললাম যে ঈদের যে যাতায়াতে ফ্যাসিলিটেট করার জন্য, যাতে নির্বিঘ্নে আপনারা বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন, সেই জন্য 3রা এপ্রিল এক্সট্রা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। খুলনার উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট বেড়েই চলেছে। সংকট নিরসনে 3 দশকের বেশি সময় ধরে সরকারি বেসরকারি নানা উদ্যোগ আর শত কোটি টাকা বাজেট বরাদ্দ হলেও তা টেকসই হয়নি। বিশেষজ্ঞদের মত, শুধু বর্তমান নয়, ভবিষ্যতের কথা চিন্তা করে স্থায়ী সমাধান নজর দিতে হবে এবং ভূগর্ভস্থ ও ভূ উপরিস্থ পানির প্রাপ্যতা নিশ্চিতে। আরও জানাচ্ছেন নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন। গ্রামের মেঠোপথ ধরে লাইন দিয়ে পানি সংগ্রহ করতে ছুটছেন প্রত্যন্ত অঞ্চলের নারীরা। দেশের দক্ষিণ উপকূলের মানুষের এই সংগ্রামের চিত্র পাল্টেনি 3 দশক ধরে, বরং কোথাও কোথাও সংকট আরো বেড়েছে। একই সমস্যায় যোগ হয়েছে নতুন এলাকাও। কলের পানি টক, কলের পানি খাতে পারি না, পানির পিপাসার জ্বালায় ফারান্ডা বার হয়ে যায়। না খেলে তোমার জীবনই বাঁচো না, এই পানির পরে আমাকে নির্ভর। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য বলছে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার 9 উপজেলার অন্তত 48টি ইউনিয়নের 3 লাখেরও বেশি পরিবার সুপেয় পানি সংকটে। এসব স্থানের কোথাও নারীদের 2 থেকে 3 কিলোমিটার পথ হেঁটে, কোথাও আবার তাও না পেয়ে পুকুরের অনিরাপদ পানি সংগ্রহ করতে হচ্ছে। রান্না করে খাই, এমনি খাই, পানিতে আলো নানা রকমের পোকামাকড় হয়, পাতা পড়ে। ডায়রিয়া, আমাশয়, যেগুলো পানিবাহিত রোগ, সেগুলো লেগেই থাকে।
কারণ না কারোর ঘরে। পানির ব্যবস্থা করলে ওই জনগণ খাই একটু বাঁচতে পারতাম। সুপেয় পানি সংকট নিরসনে গত 5 বছরে 3 উপকূলীয় জেলায় 600 কোটি টাকার বেশি ব্যয়ে সরকারি 8টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এছাড়া 16 থেকে 20টি বেসরকারি সংস্থা আরও অর্ধশতাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব প্রকল্পে অন্তত 10 ধরনের প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করা হয়, তবে দীর্ঘমেয়াদে ফল পাওয়া যায়নি কোনো প্রকল্পে। সমস্যাটা সমাধান দীর্ঘস্থায়ী এবং টেকসই সমাধান করতে পারি সেটার বিষয়ে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করছে। দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের জন্য, টেকসই সমাধানের জন্য সাধারণ প্রযুক্তির সলিউশন ওই বৃষ্টির পানি সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব পড়ছে, রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। সুপেয় পানির সংকট নিরসনে বর্তমানে 3 উপকূলীয় জেলায় 3টি সরকারি প্রকল্প চলমান আছে। সুপেয় পানির এই সংকট শুধুমাত্র পরিবেশগত সমস্যা নয়, মানবিক সংকটও বটে। অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকেই ভূগর্ভস্থ ও ভূ উপরস্থ পানির প্রাপ্যতা নিশ্চিতে আরও গবেষণা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়ের দাবি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনার রূপসায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোহাম্মদ জামানুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। রুবেল। দর্শক, আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে খুলনা সহ দেশের দক্ষিণের উপকূলীয় যে উপজেলাগুলো রয়েছে সেখানে সুপেয় পানির সংকট শেষে দীর্ঘদিনের সমস্যা, যে সমস্যা থেকে আসলে গত 3 দশক ধরে খুব একটা সমাধানের পথ আসলে পাওয়া যায়নি। সেই সমস্যা আসলে রয়ে গেছে। এসব সমস্যা নিয়ে আসলে কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তারা আসলে কি ধরনের কাজ করছেন, তাদের পরিকল্পনা কি, সেসব বিষয়ে আজকে আমরা কথা বলবো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জামানুর রহমানের সাথে। মোহাম্মদ জামানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে এই যে খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় যে সুপেয় পানির সংকট, আমরা একটি প্রতিবেদনে দেখছিলাম যে প্রায় 3 লাখ পরিবার 48টি ইউনিয়নের এই পানির সংকটে রয়েছে। এটি আসলে আপনারা কতটুকু অবহিত আছেন এবং এই পানির সংকট নিরসনে আপনারা আসলে কি কাজ করছেন? ধন্যবাদ। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার উপকূলবর্তী এলাকায় নিরাপদ সুপেয় খাবার পানি সরবরাহের জন্য আমরা বিভিন্ন ধরনের পানির টেকনোলজি ব্যবহার করি, যেমন গভীর নলকূপ, অগভীর নলকূপ, পিএসএফ, সোলার পিএসএফ, পুকুর খনন, পুনঃখনন, রিভার্স অসমোসিস সিস্টেম, আরও প্ল্যান্ট, তারপর পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম, সোলার ডিসালিনেশন প্ল্যান্ট, রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম সহ আমরা প্রায় 10 ধরনের টেকনোলজি ব্যবহার করে উপকূলবর্তী এলাকার মানুষকে খাবার পানি সরবরাহ করে আসছি। আপনি দেখে থাকবেন এবং জেনে খুশি হবেন যে আমাদের এই কার্যক্রম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তথা সরকারের গৃহীত এই কার্যক্রমের কারণে এখন পর্যন্ত পানির সংকটে বা পানিবাহিত রোগে উপকূলবর্তী এলাকায় কোনো একটি মানুষ মারা যায়নি। তবে হ্যাঁ, এটি সত্য যে পানির সংকট রয়েছে, কিছুটা রয়েছে, এবং সেটি আমরা মিট আপ করার জন্য, পূরণ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প চলমান আছে এবং যার মাধ্যমে কাজ বাস্তবায়ন হলে আমরা আশা করি যে অনেকটাই কমে আসবে। বলছিলাম যে আমরা আসলে যে সমস্যাগুলো দেখছি, এই সমস্যাগুলো মানে স্থায়ী সমাধান আসলে পাওয়া যাচ্ছে না কেন? আপনি বলছিলেন যে 10 ধরনের প্রযুক্তি আসলে ব্যবহার করছেন, আমরা দেখছি কোনো প্রযুক্তি আসলে দীর্ঘমেয়াদে আসলে সুফল পাওয়া যায় না। 6 মাস 1 বছরের বেশি আসলে কোনো সাস্টেন করে না কোনো প্রযুক্তি। আপনি জানেন যে উজানে ফারাক্কাবাঁধ নির্মাণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এই উপকূলবর্তী এলাকায় ভূগর্ভস্থ পানি এবং নদীর পানিতে লবণাক্ততা আশঙ্কাজনকভাবে বাড়ছে, যার ফলে হচ্ছে কি যে আমরা যে ভূগর্ভস্থ পানিকে খাবার পানির উৎস হিসেবে ব্যবহার করব সেটি হচ্ছে না। একই সাথে গভীর থেকে গভীরতম স্তরে যখন যাচ্ছি তাও পানির লেয়ার পাওয়া যাচ্ছে না। আপনি আরেকটি জিনিস জানবেন যে এই অঞ্চলে কাঁকড়া চাষ, চিংড়ি চাষ হয়, যার ফলে হয়েছে কি সারফেস ওয়াটার যে সোর্সগুলো, ভূপৃষ্ঠস্থ পানির যে উৎসগুলো, সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বিগত দশকগুলোতে বড় বড় ঘূর্ণিঝড় হয়েছে, সিডর, আইলা, আমফান, ফণী, বুলবুল, এগুলোর কারণেও কিন্তু ভূপৃষ্ঠস্থ পানির উৎসগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও 2টি কারণ আছে আমি যেটি বিশেষভাবে উল্লেখ করতে চাই একটু, সেটি হলো যে এখানে খরা মৌসুমে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে, যার ফলে হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। আরেকটি হলো যে এই যে আমরা টেকনোলজিগুলো নির্মাণ করার পরে উপকারভোগীদের নিকট হস্তান্তর করি, তখন এটা এরপরে পরিচালনা রক্ষণাবেক্ষণ সঠিকভাবে না হওয়ার ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে তারাই বঞ্চিত হচ্ছে এবং এটার একটা স্থায়ী সমাধান প্রয়োজন। এই রক্ষণাবেক্ষণে আসলে আপনাদের এন্ড থেকে বা বেসরকারি সংস্থা যারা কাজ করছে তারা আসলে ঠিকঠাক দায়িত্ব পালন করছেন কিনা, তদারকি হচ্ছে কিনা?
আসলে এটা করা হচ্ছে, তবে আমার মতে এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এটা যদি করা যায় তাহলে এটার শতভাগ আমরা সুফল পাবো। এক্ষেত্রে আমার কিছু জানতে চাচ্ছিলাম যে এই সমস্যাগুলোর সমাধানে আপনাদের নিশ্চয়ই নানা রকম উদ্যোগের কথা আপনি বলছিলেন, পরিকল্পনার কথা বলছিলেন ভবিষ্যতের জন্য, সেগুলো যদি একটু বলতেন। এগুলোর ভিতরে প্রথম পরিকল্পনা হচ্ছে আমাদের, যে আপনারা জানেন যে সরকারের অর্থায়নে উপকূলীয় এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ খাবার পানি সরবরাহ একটি প্রকল্প চলমান আছে। এইটির আলোকে আমরা এটি আরো বড় আকারে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের একটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে সেটি হলো যে ইম্পাউন্ডিং রিজার্ভার বা সংরক্ষিত বড় বড় পুকুর খনন করে সেই পুকুরের পানি, বৃষ্টির পানি সংরক্ষণ করে ধরে এবং সেটা আপনি ট্রিটমেন্ট করে পাইপের মাধ্যমে মানুষকে সরবরাহ করা। ধন্যবাদ। আসলে দর্শক, আমরা শুনছিলাম যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে আসলে বলা হচ্ছিল তারা নানা রকম উদ্যোগ গ্রহণ করছেন এবং তারা প্রত্যাশা করছেন এই উদ্যোগগুলো বাস্তবায়ন করা গেলে উপকূলীয় এলাকায় যে সমস্যাগুলো রয়েছে সুপেয় পানির, তা অনেকখানি সমাধান হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে উপকূলীয় পানির সংকট নিয়ে আলোচনার সবশেষ। খুলনা রূপসা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং তার সঙ্গে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোহাম্মদ জামানুর রহমান। খুলনায় প্রতিনিয়ত ঘটছে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে প্রতি বছর বিভাগের ৮ শতাধিক নারী ও শিশু এমন ঘটনার শিকার হয়ে চিকিৎসা নেন, যার বেশিরভাগই শিশু। এজন্য পারিবারিক অসচেতনতা, নৈতিকতার অবক্ষয় ও শাস্তি না হওয়াকে দুষছেন সংশ্লিষ্টরা। আব্দুল হালিমের তোলা ছবিতে আরও জানাচ্ছেন বেল্লাল হোসেন। ঘটনায় খালিশপুর থানায় মামলা করেন শিশুটির মা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে প্রতি বছর খুলনা বিভাগের ৮ শতাধিক নারী ও শিশু ধর্ষণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হন, যাদের বেশিরভাগই শিশু। বাচ্চাদের যে এই সেক্সুয়াল অ্যাসল্টের বিষয়গুলো, কিন্তু এগুলো আসলে সবগুলোই প্রসেসিংয়ে আছে, সবগুলো অধিকাংশ মামলা হয়েছে। ডিএনএ টেস্ট করার জন্য ঢাকা গেছে, রিপোর্ট আসছে, বিচার চলতেছে। এদিকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৩ আদালতে মামলা রয়েছে ১,৫৯৮টি। সংশ্লিষ্টরা বলছেন পারিবারিক অসচেতনতা, নৈতিকতার অবক্ষয়, শাস্তি না হওয়া সহ বিভিন্ন কারণে কমছে না এ ধরনের অপরাধ। একটি ঘটনারও দৃষ্টান্তমূলক সাজা হয় না, সেইটার জন্যই কিন্তু পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। টাকার বিনিময়ে কিছু আপোস করতেছে, সাক্ষীরা হুমকির সম্মুখীন হচ্ছে, যে কারণে বিচারটা নিশ্চিত হচ্ছে না। পুলিশ বলছে আইনের প্রয়োগের পাশাপাশি দায়িত্ব নিতে হবে পরিবারকেও। সমাজকেই এই দায়িত্ব নিতে হবে, আমরা সেই সমাজের একটি অংশ। সেখানে কোনো একটা দায়িত্ব হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা পালন করছি এবং সেটি আমরা করব। আমরা কাউকেই আমরা ছাড় দেব না, আমরা দেইওনি, এটি প্রশ্নেই আসে না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে 2023 সাল থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়ে চিকিৎসা নিয়েছেন 357 জন শিশু। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। বিভাগীয় সময় আরও থাকছে। সাতক্ষীরায় সরকারি হাঁস মুরগি পালন কেন্দ্রে ব্যবহার হয় না ডিম ফোটানোর মেশিন, নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। দ্রুত চালুর আশ্বাস কর্মকর্তাদের। উদ্বোধন হয়েছে প্রায় 1.5 বছর আগে, কিন্তু আজও চালু হয়নি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 5 তলা বিশিষ্ট নতুন ভবন। দীর্ঘদিন অরক্ষিত থাকায় চুরি হচ্ছে ভবনের নানা গুরুত্বপূর্ণ সামগ্রী, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। পুরাতন ভবনের শয্যা সহ নানা সংকটে চরম ভোগান্তিতে রোগীরা। তবে প্রশাসনিক অনুমোদনের দিকে তাকিয়ে স্বাস্থ্য বিভাগ। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। 5 তলা বিশিষ্ট নতুন ভবনের ফাঁকা কক্ষে ময়লা আবর্জনার স্তূপ, চুরি হয়ে যাচ্ছে আসবাবপত্র, টিভি ও পানির ট্যাপ সহ গুরুত্বপূর্ণ সামগ্রী। সেখানে বসছে মাদকের আড্ডা, ফ্যানের খাঁচায় বাসা বেঁধেছে পাখি। ব্যবহার না হয় দিন দিন নষ্ট হচ্ছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। উদ্বোধনের প্রায় 1.5 বছর অতিবাহিত হলেও আজও চালু হয়নি আধুনিক সুবিধা সম্পন্ন এই ভবনটি। 2023 সালের অক্টোবরে তড়িঘড়ি করে অসম্পূর্ণ ভবনটি উদ্বোধন করা হয়। পুরাতন ভবনে নানা সংকটের কারণে ভোগান্তিতে রোগীরা, তার উপর রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। এত টাকা খরচ করে যে তৈরি করা হয়েছে, অথচ এখানে কোনো রোগী নেই। বড় একটা বিল্ডিং করে, বিল্ডিংয়ে কোনো ভালো ডাক্তার নেই, কোনোটা ভালো ইয়ে নেই, এত দামি দামি জিনিস এসে চুরি হয়ে যাচ্ছে। মেয়ে দুটো নিয়ে যাতে ডাক্তার দেখাবো আর চিকিৎসক ডাক্তার
দেশে ঘোরাঘুরি করছে, কোনো জায়গায় কোনো লোকজন নেই, শুধু একটা অফিসে দেখলাম দুটা লোক আছে আর কেউ নেই। সরকার বহন করেই ফেলে, সেগুলো আবদ্ধ করে আটকে না রেখে জনগণের স্বার্থে যত দ্রুত সেগুলো মেনটেন করে। হাসপাতালটা চালু হয় তাহলে আমাদের এলাকার লোকজনের জন্য খুবই সুবিধা এবং একটু উন্নত মানের সেবা পাই। স্বাস্থ্য বিভাগ বলছে প্রশাসনিক অনুমোদন না হওয়ায় ভবনটি চালু করা সম্ভব হচ্ছে না, তবে এ নিয়ে কাজ করছেন তারা। জনগণের সেবাটা তো আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমার চাই যে আসলে জনগণের সেবা পাক এবং দ্রুত চালু হোক। মন্ত্রণালয়ে পাঠাইছি, মন্ত্রণালয় থেকে প্রশাসন অনুমোদন হয়ে আসলেই আমরা চালু করতে পারবো। প্রতিদিন গড়ে এই হাসপাতালের আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিচ্ছেন 600 থেকে 650 জন রোগী। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। জমে উঠেছে ঈদ বাজার। যশোর ও ঝিনাইদহের মার্কেটগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়, তবে চাপ বেশি নারী ও শিশুদের পোশাকের দোকানে। দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া, আর ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশীয় পোশাকের সঙ্গে বিদেশি পোশাকের মজুদের কথা জানান বিক্রেতারা। এদিকে ঈদ বাজার উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিপণী বিতানে ভিড়, বিভিন্ন দোকানে ঘুরে নানা রকম পোশাক পছন্দ করে কিনছেন ক্রেতারা। ঘনিয়ে আসছে ঈদ, জমে উঠেছে যশোর ও ঝিনাইদহের ঈদ বাজার। জেলা শহরের সবগুলো মার্কেটে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়, তবে চাপ বেশি নারী ও শিশুদের পোশাকের দোকানে। প্রিয়জনদের জন্য কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দাম মোটামুটি সহনীয়, তো একটু দামাদামি করে তো কিনতেই হয়, কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত। ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেসটা দেখলাম, আগের বার থেকে বেশি মনে হলো। দেশি পণ্য আমাদের ভিতরে এমনভাবে দাম করা হয়েছে যাতে করে আমার পরিবারের সদস্যের চাহিদা মেটায় আমি ভালোভাবে ঈদটা উদযাপন করতে পারছি। সীমান্তবর্তী জেলা হওয়ায় এতদিন ভারত থেকে অনেক মানুষ ঈদের আগে কেনাকাটা করত, তবে এবছর মানুষ ভারতে যেতে না পারায় দেশের বাজারে ভিড় বেড়েছে। বিক্রেতারা বলছেন ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশীয় পোশাকের সঙ্গে বিদেশি পোশাকও মজুত করা হয়েছে। যেহেতু এবার ভারতেরও ভিসা বন্ধ, ভারতের মানুষজন যাচ্ছে না, যার কারণে এবার আমাদের এখানে কেনাকাটার অবস্থা অনেকটা ভালো। আর বেচা কেনা অনেক ভালো, কাস্টমারেরও অনেক ভিড়, দেখতে পাচ্ছেন ঘরে অনেক। এদিকে নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। জেলাব্যাপী 25টি ফুড প্যাট্রোল, 60টি মোবাইল পার্টি, 13টি পিকেট টিম এবং 27টি বাইক মোবাইল শহর এবং শহরতলি এবং জেলার বিভিন্ন থানাগুলোতে তারা দায়িত্ব পালন করবে। এবছর ঈদ উল ফিতর উপলক্ষে যশোর ও ঝিনাইদহে 500 কোটি টাকার বেশি বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। সাতক্ষীরার সরকারি হাঁস মুরগি পালন কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে না ডিম ফোটানোর মূল্যবান মেশিন। 1985 সালে সাতক্ষীরার রসুলপুর এলাকায় 3 একর জমির উপর গড়ে তোলা হয় সরকারি হাঁস মুরগি প্রজনন ও উন্নয়ন খামার। ব্যবস্থাপকের কার্যালয় হলেও একজন পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার দিয়ে কাজ চলছে। সরকারের কোটি কোটি টাকা খরচ করে অফিস সহ সেখানে নির্মাণ করা হয় একটি হ্যাচারি ভবন, যা এখন অকেজো। বাচ্চা লালন পালনের জন্য 4টি শেডের মধ্যে একটি অচল। বাইরের জেলা থেকে বাচ্চা কিনে এই শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা খামার মালিকদের, তবে খরচ বেড়ে যাওয়ায় ধ্বংসের মুখে এই শিল্প। দখল হয়ে গেছে বাগেরহাট পৌরসভার 5টি বড় খাল। খালগুলো দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। একসময় নৌকা চলাচল করলেও বর্তমানে সরু নালায় পরিণত হয়েছে। পাশাপাশি নাব্য সংকট ও নগরের আবর্জনা ফেলায় ভরাট হয়ে যাচ্ছে খালগুলো। দুর্গন্ধযুক্ত নোংরা পানিতে ছড়াচ্ছে নানা জীবাণু। এতে ক্ষুব্ধ পৌরবাসী। পানি উন্নয়ন বোর্ড বলছে খালগুলোতে 500 দখলদারের তালিকা প্রস্তুত করা হয়েছে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। পানির খুব কষ্ট, আমরা পুকুরের পানি খাই। একটু পানির ব্যবস্থা করলে জনগণ খাই একটু বাঁচতে পারতাম। সুপেয় পানি পেতে মাইলের পর মাইল পাড়ি। 3 দশকের শত কোটি টাকা খরচেও সংকট কাটেনি খুলনা উপকূলে। বৃষ্টির পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়ার পরামর্শ। এবং উদ্বোধন হয়েছে 1.5 বছর আগে, এখনও চালু হয়নি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। অরক্ষিত থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ, পুরাতন ভবনের শয্যা সংকট। এই ছিল বিভাগীয় সময়ের আজকের আয়োজনে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।